কাব্যের কথা শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল। কিছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ার কথা শুনে কেন জানি না খুব ভালো লাগলো আমার। আমিও আর কোনো কিছু না ভেবে ভাইয়ার হাত ধরে চললাম। কুড়ে ঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো, কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভেতরে ঢুকে বলল। এগুলো সব পরিষ্কার কর। কাব্যের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর হয়ে বললাম, কি? তুই কি কানে শুনিস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে কাব্যের এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পেছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি মাত্র? তুই সত্যি পারবি না? না মানে, হুম, না। না মানে না মানে বাদ দে, অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎই পেছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আমার পেছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎই কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো, আমি করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকি হেসে বলল, এই তো, গুড গার্ল। এতটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম, রেনু খালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাহিরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই চোখ গেল কাব্য ভাইয়ার দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ার সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো, খাবো কি? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সেই সকালবেলা খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছুই খাইনি। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। বিনিময়ে কাব্য বলে উঠল, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। কি? আমি ঘাস খাবো? হুম। এতটুকু বলে ভাইয়া হন হন করে চলে যেতে লাগলো। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ হতে শুরু করলো। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেমন যেন শরীর শিউরে উঠল। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাঁধতে লাগলো, আর আমিও খুশি মনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। বৃষ্টি বরাবরই ফেভারিট আমার, আর বৃষ্টিতে ভিজতে তো আরো বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভাইয়া চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিচ্ছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজবো না। আরে ভিজো না, কিচ্ছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আছে মায়েশার দিকে। মায়েশার এই বাচ্চামাগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি, সেও মায়েশার সাথে বৃষ্টিতে ভিজার মজা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মায়েশা আকাশের এই জলকানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। আকাশের মেঘের ডাক শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরলো মায়েশা কাব্যকে। এদিকে আচমকা এমন হওয়াতে কিছুটা অবাক হয়ে যায় কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরলো মায়েশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা এসে গ্রাস করলো কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল। হঠাৎ করে কাব্যের এমন কাজে অবাক মাইশা, কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউরে তো ধরি নাই। এইসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল।
আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। পরক্ষণে কি হচ্ছে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনে এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করলো। দুজনের মধ্যেই কুটকুটে নীরবতা এসে ভর করলো, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজনে একসাথে হাঁচি দিতে শুরু করলো। থরথর করে কাঁপছি আমি, ভেজা শরীরে পুরো জমে গেছি। আর আমার সামনে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য। বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই কাব্য আগুন জ্বালিয়ে বলল, দেখ, এবারে শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছি। আমি কাব্যের কথা শুনে শুধু মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আর কিছু না বলে চলে গেল। আর আমি আগুনের থেকে কিছুটা উপরে হাত রেখে শীত কমাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য, নিজের কাজে নিজেই লজ্জিত। অবশ্য যেটা হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে। এই ভেবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলে আসলো। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছন দিকে দৌড়াতে লাগলো। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণেই মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? ওখানে ভূত আছে। কি? এই সন্ধ্যাবেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে, ওখানে কেমন যেন ছমছম লাগছে। এই বলে কাব্যকে ছেড়ে দিলাম আমি। তারপর ঠোঁট কামড়ে দিয়ে বললাম, না মানে, ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, কি? কানে শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে, যাও। এত বড় মিথ্যা কথা বললে তুমি। আজ থেকে তোমায় আর কোনোদিন জড়িয়ে ধরা তো দূরের কথা, তোমার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব রেখে থাকবো। পুরো একশ্বাসে কথাগুলো বলে কাব্যের কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হনহন করে রাগে ফুসতে ফুসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। শয়তানটাই বলে কিনা ওকে জড়িয়ে ধরার বাহানা করছি। আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরছি, লাগলে কারেন্টের তারকে জড়িয়ে ধরবো, তারপরেও তুড়ে ধরবো না, শালা হনুমান। এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে। তার হাসি যেন থামছেই না। মাইশাকে এইভাবে রাগাতে তার সত্যি খুব ভালো লাগে। এখন তো খুব লাগছে, এই বলে হাসছে কাব্য। রাত প্রায় 8টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধ্যা, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত 1টা। আগুনের কাছে বসে আছে আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব। না কিছু বলতে পারছি না আর না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল, খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে খেয়ে নে, আমি খুব ভালো করে জানি, তাই বলছি খেয়ে নে। কাব্যর কথা শুনে আমি আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য এভাবেই মাইশাকে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতে এই অবস্থা? খিদে থাকলে কি করতি তুই? এই মুহূর্তে কাব্যের কথায় আমি কানে নিলাম না। প্রচন্ড খিদে পেলে যা হয় আর কি। সেই সকালবেলা খেয়েছিলাম, এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে। বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম, খিদে লেগেছে খিদে লেগেছে। এসব ভেবে ফটাফট সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন খুব ভালো লাগছে। এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আমার মাথায়। কি? না কিছু না, এইভাবে বসে থেকে সারা রাত পার করে দিব। কি? তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে থাকবো? হুম। তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছুই বললাম না আমি, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম। কাব্যের ধীরে ধীরে রাত আরো গভীর হতে লাগলো, আর আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ ছমছম করছে, হুটহাট শব্দ আসছে, যাতে করে আরো ভয় লাগে। এই মুহূর্তে কাব্যের উপর প্রচুর পরিমাণে রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয়? এইভাবে জঙ্গলের মধ্যে থাকার অদ্ভুত বিষয়। সারাদিনে কাউকেই দেখতে পেলাম না। এদিকে ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎই মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা দিল। এই মুহূর্তে কে এমনটা করলো? মোটেও সেদিকে ইন্টারেস্ট নাই মাইশার। সেও তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখনই কি বসে কাটিয়ে দেবে নাকি? লোকটার কথা শুনে হাসলো কাব্য। তারপর বলে উঠল, না চাচা। তোমার কথা মতন আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা। চাচিকে নিয়ে কেমন কেটেছে আজকে? কি আর করবো বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে অনেক কিছু করছি, তোমারে কওয়া যাবে না। ঠিক আছে চাচা,
আপনাকে আর বলতে হবে না। ওই তাহলে তোমার পিসি বউ? হ্যাঁ চাচা। খুব মিষ্টি দেখতে। শোনো, এখানে বসে না থেকে এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এই বলে আমি মাইশাকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম। আর ওই চাচাই শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে, তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। এই জায়গাটা অনেক দিন আগেই দেখেছিল কাব্য। আর এই কুঁড়ে ঘরে থাকতো একজন মহিলা আর একজন পুরুষ, কম জোর হলে তাদের বয়স 60 থেকে 65 হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যের। মাইশাকে নিয়ে এখানে আসার একটা ইচ্ছে জাগে কাব্যের। তারপর আর কি, ওনাদের সব কিছু বলে কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য আর কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি, ওদিকে চাচা চাচি ঘোরাঘুরি করছিল আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে, আর তার সাথে এক অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা। হঠাৎই দরজায় কারো টোকা পড়তেই ঘুম ভাঙল কাব্যের। তারপর সে মাইশাকেও জাগিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাহিরে বেরিয়ে হয়ে গেল কাব্য। কারো মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙলো আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটায় আছি আমি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্কের কোনায় এসে কথাটা বেঁচে উঠলো আমার। এমন সময় কাব্যর বলার কথাটা মাথায় বেঁচে উঠলো। তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। আমিও তার কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাইরে বের হতেই দুজন মানুষকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল। ঘুম ভেঙেছে তাহলে? ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। ওইদিকে একটা পুকুর আছে, গিয়ে মুখ ধুয়ে আসো। ওনার দেখানো পথের দিকেই পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় কিছু একটা কথাই বাজছে। ওনারা আসলো কোথা থেকে? হাঁটতে হাঁটতে একটা পুকুর দেখলাম আমি। কাব্য ছিল সেখানে। আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ঠিক আছে? ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইসো, এখানে এখানে গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমি ওনার কথা মতো মুখ মুছে বসে পড়লাম কাব্যের পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম। তারপর ওনারা অনেক কথা বলল যে এই বাড়িটাই তারাই থাকে। তাদের খুব ভালো লাগলো আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা। সব কিছুই ঠিক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকলো না ওনাদের বাড়িটা। ওইটা হলো কালকে কোথায় ছিল ওনারা? আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল। তোর এত বুঝে কাজ আছে কোনো? বিনিময়ে আমি কিছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। তবে আর যাই বলো, জায়গাটা খুব সুন্দর ছিল। দরজায় কলিং বেল বাজাতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? ভালো। তোরা? আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আমার মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছে থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, ওরে ভাবি, ওরে বান্ধবী, ওরে বই না, তুই আসছোস? হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথেই তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বইন, বান্ধবী। জানো, তোর এতগুলা মিস করছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। তারপর এতগুলো গল্প করব। ওকে। তারপর তানিশা চলে গেল। এর ভেতর মামুনিও বলে উঠল, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্যকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিলাম আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগলো। এদিকে কাব্য রুমের ভিতর পায়চারি করছে, কারণ মাইশা এখনো রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দিবে না কি তানিশাকে। এসব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা, মাইশা এখনো রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড রেগে গেছে। এতক্ষণ করছি কি তানিশা রুমে? এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্যর রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বকবক করতে যে এতটা সময় হয়ে যাবে বুঝতেই পারিনি।
কখন এতটা বেঁচে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝে হেঁটে চলে গেলাম রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ করেও ঘুম আসলো না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎই কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখবো কিভাবে, ভয়ে তো আমি ঠিক করে তাকাতে পারতাম না। তাকে দেখলেই বুকের ভেতর ধক করে উঠতো, কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝবো কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এসব আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরতে ঘুমাতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালি সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরেই তো ধরছি। এতটুকু ভেবেই চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙলো কাব্যের। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যের কাছে। অবশ্য কাব্য এতে অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই কবে যে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা চাই তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুইও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি, কিন্তু সেই দিনটা যেন আসতে দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মেলে তাকালো মাইশা, কারণ সে কাব্যের বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই ঘুম ভেঙে যায় মাইশার। তারপর কাব্যের বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে? আর ভালোবাসে কি তাহলে আমায় বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বললো না? মাথার ভেতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজলো। তার সাথে কাব্যর বলা শেষের কথাটা, শুধু সেই দিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজছে আমার, কারণ কাব্য ডাকছে আমায়। আমিও ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, ওঠ, তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে তো নাকি? আমিও কাব্যর কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাবো তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে। এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎই মনে হলো না, আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানবো আপুর কাছ থেকে, না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটি যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন, এইমাত্র তো বলে যাবি। না আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ। আমি ভুলে গেছিলাম, তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতেই নিচে নামতেই দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বস। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করলো, আজকে তোদের কিসের বন্ধ রে ভার্সিটি? আজকে ভার্সিটি বন্ধ। এই রে খাইছে, এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না আসলে একটা মশা কামড় দিল তাই। মশার কামড়ে কেউ তো চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে? না কিছু না। ওসব বাদ দে, কিসের বন্ধ তোদের ভার্সিটি? ও তো ভার্সিটির স্যারেরা বলেছে বন্ধ, তাই বন্ধ। কি? ওটা কিছু না। আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে, তোমার অফিসের লেট হচ্ছে না? কাব্যর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যিই তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমার মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যা কেন বলেছিস? না আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যে বললাম। সত্যি বলছিস? আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? আর আমি মিথ্যা কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি।
তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরলো না আপু, তারপর আরেকবার কল দিলাম আমি। কিচেনে কাজ করছে রিয়া, সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসছে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি তার কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে ঢুকে ফোনে হাত দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশা। প্রায় 10 বার কল করছে আপুকে, কিন্তু একবারও ধরলো না। তাই একরাশ বিরক্তি নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝেই হঠাৎ করে ফোন আসাতেই কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতেই আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল? শুধুই কি তোমার কথা রাখতে, নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসল সত্যি ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি। তাহলে? তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়। আপুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলেনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বুঝার আগেই যখন আমার আর কাব্যের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনেই প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাচেলকে আর কাব্য তোকে, আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনেই জানতাম। তারপর কাব্যের প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ যে আর কোনো উপায়ই ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর, ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত, আর না আমি রাচেলকে। আমাদের তিনজনেরই লাইফটাই নষ্ট হয়ে যেত। তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমরা। সরি রে। এতটুকু শুনেই ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যিই আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোট্টবেলা থেকে। চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ার একটা ব্ল্যাক শার্ট, আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেমে পুরো লাউড স্পিকারে দিয়ে কুত্তা পাজামা কালা কালা গানটা ছেড়ে উড়াধুরা নাচতে আছি আমি। কেন নাচছি জানি না, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার উপরে উঠে উড়াধুরা বালিশ নিয়ে নাচতে আছে আমি। এই মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে এটা কাব্য ভাইয়ার রুম। হঠাৎই দরজায় নক করলো কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিলাম আমি। এই রে, এর ভেতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি? এখন আমায় এই অবস্থায় দেখলে কি বলবে? তার উপর রুমটার অবস্থা খারাপ করে দিয়েছি। এসব ভাবনার মাঝেই দরজার উপাশে তানিশা বলে উঠল, মাইশা, তুই রুমের মধ্যে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভেতরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছিস তুই? আরে চুপ কর তো, কিছুই হবে না। জামাই আসার আগেই আবার সব আগের মতো করে ফেলবো। আর কাব্য আসতে এখনো অনেক দেরি আছে, তাই চলো বেবি, লেটস ডান্স। এই বলে আবার গান ছেড়ে দিয়ে দুজনে বিছানার উপরে দাঁড়িয়ে উড়াধুরা নাচতে আসি। প্রথমে তানিশা রাজি হলেও পরক্ষণে শুরু হয়ে গেল দুই বোনের নাগিন ডান্স। পাক্কা 1 ঘন্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার উপরে থাকা বালিশ নিয়ে উড়াধুরা নাচতে আসি আমরা। এই মুহূর্তে বলতে গেলে দুজনেই পুরো পাগলি হয়ে গেছি। একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পার্টি জমে? বোন, তুই এখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোকটোক নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল, আর আমি বিছানার উপরে দাঁড়িয়ে উড়াধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যেই তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকেই সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহারি আঙ্কেলের ডিজে গানটা ছেড়ে উড়াধুরা হাসি, আর সাথে তানিশা মাইশা ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনে অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে?
আমি তানিশার দিকে বড় বড় করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা বন্ধ করিসনি কেন? দোস্ত, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না, আমাকে। মানে? এতটুকু বলতেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর এমন কাজে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম। কি শয়তান মেয়ে রে বাবা, আমায় একা ফেলে চলে গেল। এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়া জামা পরে আছি। এটা দেখে ভাইয়া রেগে যায়নি। আমি বিছানার উপরে দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই। দুপুর 2টা বাজে, এখন তোর জন্য গুড মর্নিং? কাব্যর কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টো বেজে গেছে, কিন্তু কখন বাসলো বুঝতেই তো পারিনি। না মানে, সরি রুমের কি অবস্থা করছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই বলে উত্তেজনা নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানা থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। এখনই হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎই মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। সামনে তাকিয়ে দেখলাম খাপ্প অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি। একে তো রুমের এই অবস্থা, তার উপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ কিছু বলো না, আজকে আমি খুব খুশি। এই বলে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম, কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন? নামাও আমায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়, তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘন্টার মধ্যে পুরো রুম আবার আগের মতো দেখতে চাই আমি। ওকে মাই জামাই। এই বলে কাব্যর গালে একটা ছোট্ট কিস করে দিলাম আমি, দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো নাকি। এদিকে মাইশার এমন কাজে কাব্য শক খেল। কি করলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্য চলে যায় ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমরে সব ধরে গেছে, আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসে আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এইভাবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেয়ে নিয়েছে। অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতেই দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনেই একসাথে খাবার খেলাম, তার সাথে বক বক ফ্রি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যের সাথে বিয়ে হয়ে গেছে তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে, আর এতদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি। হঠাৎই ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেললো, তারপর বলে উঠল, বল। আপু আমি ভাবছি আমি আজকেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপু চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আর এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তোমার মিথ্যা বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এই যুগে কোনোদিন আমায় বলবে সে আমায় ভালোবাসে। তাই আমি ভাবছি আমি নিজেই বলে দিই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো। তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো প্রথমে নিজের হাতে রান্না করলাম। তারপর গিয়ে মামুনির কাছে, মামুনির সাথে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আমি মামুনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কি মামুনি। বল না, শুনছি আমি। শোনো না। বল। আসলে মামুনি। আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামুনের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম, আমি কাব্য ভাইয়ের জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামুনি আমার কথা শুনে অবাক হয়ে গাছের পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বলতো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যের জন্য অফিসে খাবার নিয়ে যেতে চাইছিস, কারণটা কি? ব্যাপার কি তোর? আমি মামুনির কথা শুনে পেছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নয় মামুনি, আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতে যাবি নাকি অন্য কাউকে? কি যে বলো না তুমি। যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করে ফিরে আসবি। ওকে, থ্যাংক ইউ মামুনি। এই বলে মামুনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে। তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি। এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কিছু কাচের চুড়ি পরে নিলাম। চুলগুলো সুন্দর করে বিনুনি করে এক সাইডে রেখে দিলাম।
ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে একজোড়া ঝুমকো পরে, চোখে হালকা কাজল, বাস মাইশা তৈরি। আজকে আমি খুব খুশি লাগছে। নিজেকে নিজেই আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই হার্ট ফেল করবে, এই ভেবে আনমনে হেসে দিলাম আমি। তারপর